আশা করি সবাই ভালো আছেন। মনোবিজ্ঞান প্রথম পত্র, মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমি কম্বাইন দুটি ভিডিও বানিয়েছি যে কোন কোন বিষয়গুলো পড়া অতি গুরুত্বপূর্ণ। তো আজকে আমি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় মানসিক চাপ ও চাপ মোকাবেলা, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার এবং মানুষের দৈনন্দিন জীবনের জন্য, আমাদের দৈনন্দিন জীবনের জন্য এই টপিকটি সত্যি অনেক গুরুত্বপূর্ণ আর এটা খুব মজাদার। আমি চাইতেছি আজকে মনোবিজ্ঞানের পঞ্চম অধ্যায় মানসিক চাপ ও চাপ মোকাবেলা সম্পর্কে খানিকটা ধারণা দেওয়ার। কেমন? তো মানসিক চাপ আসলে কি? দেখুন, মায়ের গর্ভ থেকে যখন আমরা পৃথিবীতে আসি, পৃথিবীতে ভূমিষ্ঠ হই, তখন থেকে আসলে চাপের সম্মুখীন আমরা হয়ে আসছি। হয়তোবা আমরা যখন আমাদের জ্ঞান হয়, অর্থাৎ 3-4 বছর পরে, জন্মের 3-4 বছর পরে আমরা বুঝতে পারি ভালো মন্দ, সুখ দুঃখ, কিন্তু এর আগে আমরা অনেক চাপের সম্মুখীন হই। তো ইংরেজি স্ট্রেস শব্দের অর্থ চাপ। শাব্দিক অর্থে আমরা বলতে পারি যে চাপ হচ্ছে এমন একটি দ্বন্দ্বমূলক পরিস্থিতি, এমন একটি অপ্রীতিকর পরিস্থিতি যেখান থেকে মানুষ সবসময় পরিত্রাণ পেতে চায় এবং যে অবস্থায় মানুষ মানসিকভাবে এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তো আমি যদি একজন মনীষীর উক্তি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে মর্গান ও সঙ্গীদের মতে মানসিক চাপ হলো এক ধরনের শরীর অভ্যন্তরীণ অবস্থা যা শরীরের চাহিদার কারণে অসুস্থতা, ব্যায়াম, অতিরিক্ত চাপ বা অন্য কিছু সৃষ্টি হয়, অথবা পরিবেশগত সামাজিক অবস্থা যা ভীষণ ক্ষতিকর, নিয়ন্ত্রণযোগ্য বা যার সমাধানে অযোগ্য দিকে যথেষ্ট। অর্থাৎ মর্গান বলতে চেয়েছেন যে মানসিক চাপ মূলত শারীরিক দিক থেকে হয়ে থাকে। মানসিক চাপ শারীরিক থেকে হয়ে থাকে। ধরুন, আপনার অনেক দিন ধরে জ্বর, যার কারণে আপনার ইনকাম মন্দ, আপনি ঘরে বসে আছেন, সেজন্য আপনার নিজের জীবন ধারণের জন্য, নিজের পরিবারের জীবন ধারণের জন্য টেনশন হতেছে যে কি করবেন, তখন আপনাদের একটা মানসিক চাপ সৃষ্টি হয়। অনেকে ধরেন যে অনেকে মারাত্মক কোনো ব্যাধি হয়েছে, ধরুন ক্যান্সার হয়েছে বা HIV হয়েছে, তখন এই শারীরিক অসুস্থতার কারণে, মৃত্যুর একটা ভয়ের কারণে তিনি একটা মানসিক চাপে ভুগে থাকেন। কেমন? মানসিক চাপ সম্পর্কে একটা কমপ্লিট ধারণা যদি আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছে মানসিক চাপ দুইটা ফ্যাক্টরকে কেন্দ্র করে হয়ে থাকে। একটি হচ্ছে চাহিদা অর্থাৎ ডিমান্ড, আর একটা হচ্ছে লক্ষ্য অর্থাৎ এম্বিশন। আসলে চাহিদা এবং লক্ষ্য এই দুটির মাঝখানে যখন বাধা অর্থাৎ অবস্টেকেল নামে একটি টার্ম আসে, তখনই মানুষের মানসিক চাপ আসে, অর্থাৎ মানুষ তখনই মানসিক চাপের সম্মুখীন হয়ে থাকে। আসলে মানসিক চাপ দুই ধরনের হয়ে থাকে, সেটা ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে। ইতিবাচক চাপ হলো কোনো কিছু অর্জনের পর তা বজায় রাখার ক্ষেত্রে চাপ। সেটা যেমন ধরুন, আপনি অনেক পড়ালেখার পর, যেমন আমি ধরি, আমি অনেক পড়ালেখার পর, অনেক সাধনার পর, অনেক কষ্টের পর আজ এই জায়গায় আসতে পেরেছি, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি, একটা ভালো বিষয়ে পড়তেছি। আমি এটা ধরে রাখার একটা টেনশন আমার ভিতরে কাজ করে যে আমি যত কষ্ট করে এই ল ফ্যাকাল্টিতে আসলাম, আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারবো কিনা, নিজের এই বিশ্বাসটুকু নিজের ভিতরে আরো বেশি এনরিচ করতে পারবো কিনা, ভালো একটা উকিল অথবা ভালো একজন জাজ বা ভালো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে পারবো কিনা। তো এগুলো নিয়ে আমার চাপ কাজ করে। এটা হচ্ছে ইতিবাচক চাপ, অর্থাৎ যা মানুষের আত্মমর্যাদাতে ক্ষুণ্ণ না হয়, আত্মমর্যাদা রক্ষার ক্ষেত্রে ইতিবাচক চাপ হয়ে থাকে। আর হচ্ছে নেতিবাচক চাপ। চাপটা কেমন? ধরুন, আপনি কোথাও কোনো জায়গা থেকে একটা জিনিস চুরি করেছেন, হ্যাঁ, কাউকে না বলে কারো একটা জিনিস আপনি চুরি করেছেন। তো ওই চুরি জিনিসটা আপনি যে ধরা পড়ে যাবেন, এই ভয়টা আপনার ভিতরে কাজ করবে। এই জন্য আপনি সবসময় একটা চাপে থাকেন, একটা মানসিক চাপ আপনার ভিতরে কাজ করে থাকে। অর্থাৎ এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। মানসিক চাপের কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি, সেগুলো হচ্ছে মানসিক চাপ যদি মানসিক বা মনোবৃত্তীয় সমস্যা, এ কারণে দৈহিক রোগ হতে পারে, যেমন আলসার। হ্যাঁ, মানসিক চাপের ফলে আপনারা জানেন যে মায়ের গর্ভে যখন শিশু থাকে, যদি মা টেনশন করে, খুব বেশি টেনশন করে, তখন মায়ের অ্যাড্রিনালিন হরমোন অতিরিক্ত মাত্রায় বের হয়, আর সেগুলোর কারণে শিশুর মস্তিষ্কে সেটা বিরূপ প্রভাব ফেলে এবং
জনপরবর্তী সময়ে অনেক শিশু বুদ্ধি প্রতিবন্ধী হয়ে থাকে। তো দেখা যায় যে মানসিক চাপের ফলে, টেনশনের ফলে মানুষের ভিতরে অনেক কঠিন কঠিন রোগ হয়ে যায়। অনেক গবেষক চাপকে পীড়াদায়ক উদ্দীপক হিসেবে আখ্যা দিয়েছে, অর্থাৎ আসলে চাপ কিন্তু একটা পীড়াদায়ক উদ্দীপক। আপনি শারীরিক কষ্টের থেকে আপনি যদি মানসিক কষ্ট পান, মানসিক চাপ পান, ওইটা আপনার জন্য অনেক বেশি পীড়াদায়ক হয়। আপনার ঘুম হয় না, আপনার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আপনার রেগুলার যে অ্যাক্টিভিটিস ওইগুলো অফ হয়ে যায়। যেমন বৈদ্যুতিক আঘাত, দুর্ঘটনা, নিদ্রাহীনতা, প্রয়োজনীয় মৃত্যু প্রবৃত্তি। দেখুন, দুর্ঘটনা, নিদ্রাহীনতা, আপনি যদি ঘুম যেতে না পারেন অনেক দিন ধরে, তাহলে আপনার ভিতরে একটা মানসিক চাপ কাজ করবে, আপনার শারীরিক দিক ভেঙে যাবে। প্রিয়জনের মৃত্যু, অনেকে সহ্য করতে পারে না নিজের বাবা মা, ভাই বোন, স্ত্রী, স্বামী, সন্তান, এদের মৃত্যু সহ্য করতে পারে না। একটা সময় তারা, তাদের মানসিক জোর যদি কম থাকে, তাহলে একটা সময় তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ে। এরপর আমি বলতে পারি যে চাপ সৃষ্টিকারী উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়ার ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন দেখুন, চাপ মানুষের সবার মনে সেম না, সবার মেন্টাল স্টেবিলিটি সেম না। অনেকে আছে যে অনেক কষ্ট সহ্য করে থাকতে পারে, অনেকে আছে যতটুকু কষ্ট সহ্য করতে পারে না। যেমন একটি গ্রামে আগুন লেগে কোনো ধনী এবং গরিব ব্যক্তির বাড়ি পুড়ে গেলে তাদের মানসিক চাপের মধ্যে তারতম্য রক্ষা করা যাবে। গরিব ব্যক্তি এই চাপ অনুভব করবে যে তার ভিটেমাটি সব চলে গেল, এখন সে কীভাবে বাঁচবে, কী খাবে, বাচ্চা কাচ্চা কীভাবে ভরণ পোষণ করবে। কিন্তু বড় লোকের কিন্তু এই চিন্তাগুলো কাজ করবে, কারণ তার টাকা আছে, সে আবার এটা করে ফেলতে পারবে। আচ্ছা, মানসিক চাপমূলক কিছু পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে, সেগুলো হচ্ছে স্নেহ, ভালোবাসার বঞ্চন। আসলে মানসিক চাপ সৃষ্টি হয় এমন কিছু পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা করছে। স্নেহ, ভালোবাসার বঞ্চনা। আচ্ছা দেখুন, আপনারা ধরুন আপনারা ভাই বোন দুইজন, আপনার মা বাবা আপনার ভাইকে খুব বেশি স্নেহ করে, কিন্তু তুলনামূলকভাবে আপনাকে একটু কম স্নেহ করে, আপনাকে একটু কম ভালোবাসে, এটা আপনার মনে হয়। তো এটা যদি হয়ে থাকে, তখন একটা সময় ওই আপনার ভিতরে একটা খারাপ লাগা কাজ করবে, একটা মানসিক চাপ কাজ করবে, আপনার ভিতরে একটা বঞ্চনার একটা ভাব আসবে, অসহিষ্ণু একটা ভাব আসবে। কেমন? স্বামী বা স্ত্রীর মৃত্যু, অনেক সময় স্বামী এবং স্ত্রীর মৃত্যু আমরা সহ্য করতে পারি না, আমরা খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, খুব বেশি অ্যালোন ফিল করি। ঠিক আছে? বিবাহ বিচ্ছেদ, ডিভোর্সের পরে স্বামী স্ত্রী একটা মানসিক চাপের সম্মুখীন হয়, কারণ সবার ইচ্ছা থাকে একটা সম্পর্কে টিকিয়ে রাখা, একটা সম্পর্কে ভেঙে যাক কেউ চায় না। কিন্তু ডিভোর্সের পর, ডিভোর্স মানুষ হয় কখন? যখন মানুষ একদম ফেড আপ হয়ে যায়, অসহ্য হয়ে যায়। কিন্তু বিবাহ বিচ্ছেদ কিন্তু কেউই চায় না, কারণ ভালোবাসার একটা সম্পর্ক নষ্ট হয়ে গেলে দুই পক্ষেরই ক্ষতি হয়। এরপর হচ্ছে শৈশবে মানসিক আঘাত। অনেকে আছে যে শৈশবে, শিশুকালে একটি মানসিক আঘাত পেয়ে থাকে। যেমন ধরেন, যদি শিশুকালে কারো বাবা মা মারা যায়, অথবা মেয়েদের ক্ষেত্রে এরকম হয়ে থাকে যে 7-8 বছর বয়সে সে অনেক সময় শারীরিক নির্যাতন শিকার হয়ে থাকে, সেজন্য তার ভিতরে একটা বিরূপ প্রভাব ফেলে। হচ্ছে বাবা মায়ের ব্যক্তিত্ব। বাবা মায়ের ব্যক্তিত্ব আসলে মানুষের চেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বাবা মা আছে যে শিশুদের সাথে অনেক খারাপ ব্যবহার করে, রাগ বেশি, অনেক খারাপ মারে, মারধর করে। তখন শিশুদের মধ্যে একটা চাপমূলক পরিস্থিতি নির্ভর করে। আবেগ, মানসিক চাপমূলক পরিস্থিতি সৃষ্টির জন্য অনেক সময় অবদমিত আবেগ কাজ করে থাকে, যেমন প্রেমে ব্যর্থতা, বন্ধুদের সাথে ঝগড়া। হ্যাঁ, এখন বর্তমান যে জিনিসটা সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে প্রেমে ব্যর্থতা, অর্থাৎ প্রেমের ছ্যাঁকা খাওয়া। প্রেমের ছ্যাঁকাকে বিভিন্ন ছেলে, বিভিন্ন মেয়ে সুইসাইড পর্যন্ত করে ফেলে মানসিক চাপের সম্মুখীন হয়। পিতামাতার উচ্চ আশা। পিতামাতার উচ্চ আশা, ধরুন আপনার বাবা মা চায় আপনাকে উকিল বানাতে, বা আপনার বাবা মা চায় আপনাকে ইঞ্জিনিয়ার বানাতে, কিন্তু আপনি চান শিক্ষক হতে। আর আপনার ভিতরে যোগ্যতা আছে ঠিক ততটুকু। একজন ডাক্তার হতে গেলে তো আপনাকে অনেক বেশি পড়তে হবে, আপনাকে অনেক মেধার অধিকারী হতে হবে। এখন আপনার মেধা অনুযায়ী, আপনার পরিশ্রম অনুযায়ী আপনি ডাক্তার হওয়ার যোগ্য না। তো ওই আশাটা যদি বাবা মা যদি কিন্তু তো বাবা মা যদি তবুও আপনার উপর আশা করে যে তাদের ছেলে ডাক্তার হতেই হবে, উচ্চাকাঙ্ক্ষা করে, তখন ছেলে মেয়েদের ভিতরে একটা হতাশা কাজ করে। শারীরিক ত্রুটির জন্য অনেকে হতাশা কাজ করে, অনেকে দৈহিক গঠন, কালো, ফর্সা, বেটে, লম্বা, এসব জিনিস চিন্তা করে অনেকে অনেক সময় মানসিক চাপের সম্মুখীন হয়ে থাকেন। দাঙ্গা, বেকারত্ব মানসিক চাপের একটি অন্যতম মাধ্যম, চাপমূলক পরিস্থিতি হিসেবে মৃত্যু হতে পারে। যুদ্ধের সময় দেখা যায় যে অনেক সময় চাপের
সৃষ্টি হয়ে থাকে। এবার আমরা চাপের উৎস সম্পর্কে একটু আলোচনা করা যাক। কেমন? চাপের উৎস। এখানে চাপের তিনটি উৎস কথা বলা হয়েছে, সেগুলো হচ্ছে হতাশা বা অসহায়ত্ব, ফ্রাস্ট্রেশন, কর্মভার এবং দ্বন্দ্ব। অসহায়ত্ব বা হতাশা কি? মানুষ বিবর্তনের দ্বারা সর্বোন্নত প্রাণী, আশরাফুল মাখলুকাত, পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মহান আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী সৃষ্টি করেছেন মানুষকে, অর্থাৎ মানব জাতিকে। ডয়েলির মতে হতাশা প্রাণীর এমন একটি অবস্থা যা বিশেষ পরিবেশে বাধাগ্রস্ত ঘোষণার মাধ্যমে সমস্যার সমাধান আচরণকে ব্যাপার করতে হবে। আচ্ছা দেখুন, লক্ষ্যবস্তু এবং আপনি মাঝখানে যদি বাধা আসে, তখন আপনি যে পরিস্থিতির সম্মুখীন হন সেটি হচ্ছে হতাশা। কেমন? হতাশার কিছু বৈশিষ্ট্য আমরা বলতে পারি এভাবে যে হতাশাগ্রস্ত ব্যক্তি মৌলিক চাহিদা পূরণে ব্যর্থতা অনুভব করে। হতাশা ব্যক্তির লক্ষ্যবস্তুর সাথে হতাশা ব্যক্তির দূরত্ব সৃষ্টি হয়। হতাশার কারণে প্রাণী নিজে ও পরিবেশ উভয় হয়ে থাকে। অসহায়ত্ব বা হতাশার এখানে কিছু উৎস কথা বলা আছে। পরিস্থিতিমূলক উৎস, আন্তঃব্যক্তিক উৎস, ব্যক্তির অভ্যন্তরীণ উৎস। আসলে এগুলোর ক্ষেত্রে হতাশা বেরি করে থাকে। কর্মভার একটু খুব 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 বেশি ইম্পর্টেন্ট টপিক, এটা নিয়ে উদ্দীপক আসতে পারে এসএসসি এক্সামের জন্য। ওয়ার্কলোড। আসলে প্রত্যেকটা মানুষের একটা সক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষের শারীরিক একটা সক্ষমতা আছে, প্রত্যেকটা মানুষের মানসিক একটা সক্ষমতা আছে। একটা মানুষের শারীরিক কাজ করার একটা সক্ষমতা, একটা মানুষ তো আর রবট না, একটা মানুষ তো আর পাথর না যে ও সারাদিন কাজ করবে, সারাদিন পরিশ্রম করবে। একটা সময় তাকে অবশ্যই বিশ্রাম নিতে হবে। মেশিনারি যে জিনিসগুলো যেগুলো প্রাণ নেই, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ওইগুলোও কিন্তু একটা সময় বন্ধ হয়ে যায়, ওগুলোর চার্জ দিতে হয়। ঠিক একেবারে মানুষও তো একটা মেশিনের মতোই, মানুষকেও চার্জ দিতে হবে। তো একটা সময় দীর্ঘক্ষণ যাবৎ একই ধরনের কাজ করতে করতে মানুষের কাজের প্রতি যে একটা অবসাদগ্রস্ততা, অনীহা সৃষ্টি হয়, সেটাকে আমরা ওয়ার্কলোড বা কর্মভার বলতে পারি। কর্মভার প্রকারভেদ দুই রকম হতে পারে, সেটা দৈহিক কর্ম হতে পারে, মানসিক কর্মভারও হতে পারে। দৈহিক কর্মভার সম্পর্কে আমরা একটা আলোচনা করি। দৈহিক কর্মভারের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন ঘটে থাকে। এ ধরনের পরিবর্তনে ব্যক্তি নিজে ও অন্যরা বোধ করতে পারে, যেমন রিক্সা শ্রমিকদের কাজগুলো অতিরিক্ত কাজ। এখন একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালায়, সারা শরীর ঘামায় যায়, তার মুখ শুকিয়ে যায়, তার গলা শুকিয়ে যায়, তাকে দেখে খুব বিবর্ণ মনে হয়। তখন তার ভিতরে একটা দৈহিক কর্মভার, দৈহিক ফিজিক্যাল একটা ওয়ার্কলোড সৃষ্টি হয়। আর হচ্ছে মানসিকগুলো আসলে দেখা যায় না, এগুলো অনুভূতি দ্বারা বোঝা নেওয়া যায়। একটা মানুষের একই সাথে পরিবারের 4-5 জন মানুষের মৃত্যু, সেটা খুব বড় একটা মানসিক ধাক্কা, এটা সহ্য করা যায় না। তখন তার ভিতরে একটা হতাশা কাজ করে, তার ভিতরে একটা খুব খুব বেশি কষ্ট কাজ করে। আর দেখুন, আপনি যদি এক ধরনের কাজ লাগামহীনভাবে করতেই থাকেন, ধরো আপনি পড়তে থাকলেন, একটা বই পড়তেই থাকলেন, একটা খাবার খেতেই থাকলেন, আপনার ভিতরে একটা অনীহা কাজ করবে, আর খেতে ইচ্ছে করবে না। তখন যেটা উৎপন্ন সেটা হচ্ছে মানসিক চাপ। তৃতীয় প্রকার দ্বন্দ্ব নিয়ে একটু কনফ্লিক্ট নিয়ে আলোচনা করা যায়, সেটা হচ্ছে কনফ্লিক্ট কি? সাধারণত একাধিক বিষয়ের প্রতি ব্যক্তির পরস্পর বিরোধী প্রতিক্রিয়াকে দ্বন্দ্ব বলে। অর্থাৎ ব্যক্তির সামনে একাধিক উদ্দীপক তৈরি হবে, সেটা হতে পারে পজিটিভ বা নেগেটিভ। ব্যক্তি যে কোনো একটি চয়েস করতেই হবে। যখন ব্যক্তি একটা চয়েস করতে হবে, তখন ব্যক্তির ভিতরে একটা কনফ্লিক্টের সৃষ্টি, দ্বন্দ্বের সৃষ্টি, একটা কনফিউশনের সৃষ্টি হয় যে ঠিক কোনটা গ্রহণ করবে। তখন এই কনফ্লিক্টের সৃষ্টি হয়। কনফ্লিক্টকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে আকর্ষণ দ্বন্দ্ব। এই জিনিসটা আসলে কি? আকর্ষণ দ্বন্দ্ব হচ্ছে এরকম, ধরেন এ পাশে একটা পজিটিভ, এ পাশে একটা পজিটিভ উদ্দীপক আছে, কিন্তু আপনাকে দেখুন একটি গ্রহণ করতে হবে। সেটি উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ধরুন একজন ডাক্তার যদি একই সাথে মধ্যপ্রাচ্যে মোটা বেতনে চাকরি পায় এবং কমনওয়েলথ বৃত্তি পায়, তখন আকর্ষণ সৃষ্টি হয়। মধ্যপ্রাচ্যে তিনি মোটা বেতন, ধরেন 5-6 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা বেতনের চাকরি পায়, আর কমনওয়েলথের বৃত্তি পায়, ওইটা অনেক সম্মান, অনেক টাকা। এই দুইটা জিনিস একই সাথে পায়, তখন তার ভিতরে দুটাই পজিটিভ জিনিস, কিন্তু তার ভিতরে একটা হতাশা সৃষ্টি, তার ভিতরে একটা কনফ্লিক্টের সৃষ্টি হয় যে সে কোনটি গ্রহণ করবে, কোনটি ছেড়ে কোনটি নেবে। সেটি হচ্ছে আকর্ষণ দ্বন্দ্ব। আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব জিনিসটা হচ্ছে এরকম যে একটি হচ্ছে খারাপ, একটি হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। যেমন বেশি বেতনের চাকরি কিন্তু বান্দরবান এলাকায় যেখানে ব্যক্তি যেতে চায় না,
আর পাত্রীর জন্য ছেলে পাওয়া গেছে কিন্তু বদ অভ্যাস আছে। এটা কিরকম? ধরুন আপনার একটা বেশি বেতন চাকরি হয়েছে, মাসে 3-4 লাখ টাকা, কিন্তু আপনার চাকরি করতে হবে কোথায়? বান্দরবানে, যেখানে আপনার কমিউনিকেশন সিস্টেম অনেক খারাপ, এখানে এনভায়রনমেন্ট সিস্টেম অনেক খারাপ, এখানে মশা অনেক কিছু এভরিথিং, কিন্তু আপনি টাকা তো পাবেন অনেক কিছু। আর পাত্রী জন গেছেন, আপনি দেখেন যে মেয়েটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো, চরিত্র সব কিছু এভরিথিং, বাট মেয়েটা পড়ালেখা নেই, বা মেয়েটা সব কিছু আছে কিন্তু মেয়েটা চরিত্রহীন। তাহলে এটা হচ্ছে আকর্ষণ বিকর্ষণ, অর্থাৎ নেগেটিভ হলেও আপনাকে অবশ্যই সেটা গ্রহণ করতে হবে। বিকর্ষণ বিকর্ষণ এক্ষেত্রে দুইটি উদ্দীপক থাকে, দুইটি হচ্ছে নেগেটিভ, তো দুইটি কি ঋণাত্মক উদ্দীপক হয়ে থাকে। যেমন ধরেন যদি একটি শিশু স্কুলে যেতে চায় না কারণ তার পড়ার তৈরি হয়নি, সেজন্য শিশু তাকে বকবেন, আবার বাড়িতে থেকে মা বাবা তার বকুনি দিতে হবে। অর্থাৎ ছেলেটি না পারতেছে স্কুলে যেতে, না পারতেছে বাড়িতে থাকতে। এটাকে অনেকটা জলে কুমির ডাঙায় বাঘের সাথে তুলনা করা যেতে পারে, যে না পারতেছে জলে কুমিরের ভয়ে নামতে, না না পারতেছে ডাঙায় থাকতে ভাগ্যের ভয়ে। এটা হচ্ছে বিকর্ষণ বিকর্ষণ, একটি কিন্তু আপনাকে গ্রহণ করতেই হবে। এটা হচ্ছে দ্বৈতাকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। এটা হচ্ছে ধরেন আপনার দুইটি প্লাস প্লাস মাইনাস থাকবে, কারণ এই পাশেও দুইটি ধনাত্মক ঋণাত্মক, এ পাশে দুইটি ধনাত্মক ঋণাত্মক থাকবে। সেটা কেমন? ধরে নিন একটি অবিবাহিত মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে, এমন সময় তার একটি চাকরিও ঠিক হলো। চাকরিটি একটি দূরবর্তী শহরে, অর্থাৎ অবিবাহিত মেয়ের বিয়ের প্রস্তাব এসেছে, এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু এখন তার একটি নতুন চাকরিও ঠিক হলো, এটাও একটি প্লাস পয়েন্ট। দুইটি আকর্ষণ দ্বন্দ্ব। চাকরিটি ঠিক দূরবর্তী শহরে, কিন্তু চাকরিটি কোথায়? দূরবর্তী, অনেক দূরে। আর হচ্ছে চাকরিটির জন্য আবার মেয়েটি খানিকটা কি বলে চরিত্রহীন, হচ্ছে চরিত্রহীন এবং দূরবর্তী শহরে চাকরি, আবার অবিবাহিত মেয়ে খুব সুন্দর, আবার চাকরিটা অনেক ভালো। অর্থাৎ এক পাশে দুইটা আকর্ষণ, দুইটা পজিটিভ উদ্দীপক, আর আরেক পাশে দুইটা নেগেটিভ উদ্দীপক আছে। আবার আবার আমরা চাপ মোকাবেলা কিভাবে করা যায় সেটা একটু দেখি। কেমন? প্রথমত হচ্ছে চাপমূলক পরিস্থিতির পুনর্মূল্যায়ন। সেটা কেমন? ধরেন আপনি যে জিনিসটার জন্য চাপের সম্মুখীন হয়েছেন, ধরেন অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে চাপটা অনেক বেশি কাজ করে। আপনি অনেক বছর ধরে, ধরেন আপনি 1 বছর দিলেন, সেকেন্ড টাইম দিতে যাবেন, তো প্রথম বছর আপনি কেন পাস করলেন না, কেন চান্স পেলেন না, আপনি সেটা দেখতে হবে, সেটা ভাবতে হবে যে আমি প্রথম বছর তো পড়ি নাই, এত বেশি সিরিয়াস হয়নি, বা পড়লেও অ্যাকর্ডিং টু সিলেবাস পড়ে নেই। তাহলে আপনাকে ওই জিনিসটা পুনর্মূল্যায়ন করতে হবে, যে আপনার ভুলগুলো কি, ত্রুটিগুলোকে সামলিয়ে যখন আপনি আবার ফিরে আসতে পারবেন এবং বিজয়ী হবেন, তখন কিন্তু আপনার ভিতরে আর হতাশা কাজ করবে না, কোনো চাপ থাকবে না। আর হচ্ছে সাংগঠনিক সামাজিক সহায়তা হিসেবে চাপমূলক, কারণ যারা বিশেষ করে মাদক সেবনকারী তাদেরকে সংশোধনাগারে পাঠানো হয়, তাদেরকে ঠিক করা হয়। সাংগঠনিক সামাজিক সংসদের মাধ্যমে এটা হয়ে থাকে। আত্মরক্ষামূলক কৌশল, এক্ষেত্রে দেখা যায় যে ফ্রয়েডের মতে, মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের মতে আমাদের চেতনায় 3 শক্তি কার্যকর ছিল, হচ্ছে ইগো এবং সুপার ইগো। ইগো এবং সুপার ইগো, এগুলো হচ্ছে অহম, আদিসত্তা, অহম এবং অতি অহম। এগুলো কি? দেখুন, মানুষের 3 সত্তার ভিতরে একটি সত্তা হচ্ছে আদিসত্তা। এর চাহিদা হচ্ছে এ শুধু চাইবে আর চাইবে, অর্থাৎ তার চাহিদা হচ্ছে সে যেটা চাইবে সেটাই চাইবে, নোংরা হোক, ভালো হোক, খারাপ হোক, সব কিছু সে চাইবে। যেমন আমি চাইবো বাংলাদেশ ব্যাংকের কি হয়ে যাব, গভর্নর হয়ে যাব। আমি চাইবো বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাব। আমি চাইবো কি বলে ক্যাটরিনা কাইফকে বিয়ে করবো। আমি চাইবো শাহরুখ খান হয়ে যাব। এগুলো তো হবে না। এটা হচ্ছে আর ইগো। আর ইগো হচ্ছে সুপার ইগোটা আমি একটু বলি। সুপার ইগো হচ্ছে খুব বেশি নৈতিক বোধ যার ভিতরে কাজ করে। হচ্ছে যেমন আপনি কোনোটি কাজ করতে পারবেন না, কোনোটি কাজ করতে গেলে আপনি ভাববেন যে কাজটি আসলে ঠিক, এই কাজটি করলে কি আসলে ভালো হবে, আর সবসময় আপনার বিবেক আপনাকে প্রশ্ন করবে। আর অহম বা ইগো হচ্ছে এই দুইটার ভিতরে ভারসাম্যকার, অর্থাৎ এবং ইগোর প্রতি যে ভারসাম্য সৃষ্টি করে সেটা হচ্ছে কি অহম। কেমন? তো এটার ক্ষেত্রে সিগমুন্ড ফ্রয়েড বলেন যে তিনি কিছু কৌশলের কথা বলেছেন, অবদমন, রিপ্রেশন। অবদমন জিনিসটা কি?
নিম্নচাপ প্রয়োগ একদম মানসিক অবস্থাকে অবলম্বন বলে। আমাদের প্রতিদিনের কাজের মধ্যে অতৃপ্ত কামনা, বাসনা, ইচ্ছা চেতন না মন থেকে অবচেতন মনে আসে, চেতন মন থেকে অবচেতন মনে আসে, যাকে বলে অবদমন। এর মাধ্যমে ব্যক্তি মানসিক চাপ দূষিত অসম্ভব। অর্থাৎ আপনাকে আপনার ব্যর্থতাগুলো, আপনাকে আপনার খারাপ ঘটনাগুলোকে ভুলতে হবে, খারাপ ঘটনাগুলোকে ভালো ঘটনা দিয়ে ভুলতে হবে, তাহলে আপনার মানসিক চাপ কমে যাবে। অপব্যাখ্যান সেটা কেমন? এই কৌশলের মাধ্যমে নিজেকে নিজে বাঁচিয়ে রাখা যায়, নিজের ভিতরে ফ্রাস্ট্রেশনটা কমা যায়। যেমন কেউ বলতে পারে সবাই দুর্নীতি করে তাই আমিও করি। ধরুন আপনি দুর্নীতি করেন, এবার আপনার বিবেক আপনাকে প্রশ্ন করে যে তুমি দুর্নীতি কেন করো, দুর্নীতি তো ভালো না। তখন আপনি আপনার বিবেককে অপব্যাখ্যা প্রদান করেন, রেশনালাইজেশন দিয়ে বলছে, যুক্তি দিয়ে বোঝাতে চাইতেছেন যে কি দুর্নীতি তো সবাই করে, আমি করলে কি হবে। আর দেখুন একটা কথা আছে যে যখন আপনি দোষ করবেন তখন আপনি উকিল হয়ে যাবেন, আর যখন আপনি ভালো কাজ করবেন, যখন আপনি কারোকে অ্যাডভাইস দিতে যাবেন তখন আপনি জাজ হয়ে যাবেন। কেমন? এবার হচ্ছে প্রতিক্রিয়া সংগঠন, রিয়াকশন ফরমেশন। এই জিনিসটা হচ্ছে এরকম যে ধরেন ব্যক্তি যে আচরণটি করার ইচ্ছা সামাজিক নৈতিকতা চাপে তার উল্টো আচরণ করে থাকে, যাকে বলে প্রতিক্রিয়া সংগঠন। যেমন সৎ মা তার সন্তানকে ভালো না বাসলে সবার সামনে প্রকাশ করে থাকে অনেক ভালোবাসে। অর্থাৎ মা তো সৎ মা তো আর মায়ের মতো করে না, মায়ের ভালোবাসাটা আর সৎ মার ভালোবাসাটা অনেক তফাৎ। এবং সৎ মা তার সৎ ছেলে বা মেয়েকে ভালোবাসতে পারে না, কিন্তু এটা তো সবার সামনে প্রকাশ করা যাবে না, সেজন্য সবার সামনে তিনি দেখায় যে তিনি তার ছেলে মেয়েকে অনেক বেশি ভালোবাসেন। ঠিক আছে? এবার হচ্ছে উন্নীতকরণ, এটা বেশি ইম্পর্টেন্ট। একত্বকরণ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন, ব্যক্তি তার পছন্দের কারোর প্রতি একাত্মতা অনুভব করে থাকে। এক্ষেত্রে ব্যক্তি কেবল ওই ব্যক্তিকে নির্বাচন করবে যার মধ্যে এই গুণটি আছে, যে গুণটি তার নিজের মধ্যে অনুপস্থিত। যেমন একজন খোঁড়া মানুষ একজন সেরা ক্রিকেটারদের প্রতি আকুলতা প্রকাশ করতে পারে, এদের শারীরিক দুর্বলতার ক্ষতিপূরণমূলক তৃপ্তি পায়। প্রক্ষেপণ, প্রজেকশন, এটা হচ্ছে এটিকে অপব্যাখ্যার পৃথক ধারণা বলা, যে পৃথক ধর্ম বলা যেতে পারে। এক্ষেত্রে ঈদের অতৃপ্ত চাহিদাকে বাইরের জগতে নিক্ষেপ করে। যেমন স্ত্রীকে তার স্বামী ঘৃণা করে, এটিকে সে প্রকাশ করতে পারে যে তার স্বামী তাকে ঘৃণা করে। অর্থাৎ আপনি আপনার পার্টনারকে ঘৃণা করেন, এবার আপনি এটাকে প্রকাশ করতে নিজের দোষ রাখতে এটা বলেন যে ও আপনাকে খুব বেশি ঘৃণা করে। কেমন? হচ্ছে অন্তর্মুখিতা, ইন্ট্রোভার্সন, ইগো বাইরের জগতে কোনো বস্তুতে কামের বিষয় যোগ করতে না পারে, ভিতরে থাকে ভালো। তখন আপনি যখন বাইরে দেখতে আপনি যেটা দেখবেন সেটা চাহিদা তৈরি হবে না, আপনি চাইবেন সেটা হোক। তার থেকে ভালো আপনি ঘরে থাকুন, আপনি দেখবেন না আপনার চাহিদা তৈরি হবে না, আপনার ভিতরে চাপও তৈরি হবে না। অন্তর অবাস্তব কল্পনা, এমন সব আকাঙ্ক্ষাতে তৃপ্তি হতে পারে। যেমন আপনি আপনার মন চায় আপনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিয়ে করুন। কেমন সিলি একটা জিনিস বললাম, তো এটা কি সম্ভব? আদৌ সম্ভব? আপনি ভাবলেন আপনার জগৎটা আপনার ভাবনা জগতের মালিক আপনি না, আপনি ভাবলেন যে হ্যাঁ শেখ হাসিনা আমার বিয়ে বউ হয়ে গেছে, আমি তার সাথে ইতালি ঘুরতেছি, আমেরিকা ঘুরতেছি, এগুলো ভাবতেছি। কেমন? এটা হচ্ছে ফ্যান্টাসি। আমাদের প্রত্যাবৃত্তি, রিগ্রেশন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, রিগ্রেশন মনে রাখতে হবে। ব্যক্তি যে আচরণ বর্তমান অতীত থাকছে সে যেন যন্ত্রণা অনুভব হচ্ছে, সেই আচরণ বা দেশে শৈশবের কেমন কোন আচরণ বেছে নেয়, যেটি বলে আত্মতৃপ্তি দিয়ে আছে। অর্থাৎ ধরুন আপনার একটি আচরণ খুব বেশি নেতিবাচক, খুব বেশি খারাপ হচ্ছে, তখন আপনি ছোটকালের ছেলে মেয়ে করলেন, হ্যাঁ, করে ওই আচরণটাকে বাদ দেন। প্রত্যাবৃত্তি বললাম, রূপান্তর বললাম, প্রত্যাহার বললাম, ক্ষতিপূরণ বললাম, এগুলো একটু দেখিয়ে নিবেন পরে আপনারা। এতটুকুই ছিল মানসিক চাপমূলক পরিস্থিতি থেকে বাঁচার উপায়। আশা করি সবাই বুঝেছেন। আশা করি সবাই পরীক্ষার খাতার সাথে সাথে বাস্তব জীবনেও এই জিনিসগুলো কাজে লাগাবেন। তাহলে যে ফ্রাস্ট্রেশন যে জিনিসটা আছে, যে ফ্রাস্ট্রেশন, যে মেন্টাল প্রেশার যে জিনিসটা আছে, সেটা আপনাদের ভিতরে আর থাকবে না ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি। ধন্যবাদ সবাইকে। সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সবাইকে জানানোর ব্যবস্থা করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।